মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসনাত আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট সভাপতিত্ব করেন কামার আফজা লিজা আপু এবং সঞ্চালনায় দায়িত্বে আছেন মোহাম্মদ মাসুদ রানা নবউজ্জীবিত বাংলাদেশ সমাজ প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক এবং সামনে উপবিষ্ট ছাত্রবৃন্দ এবং শিক্ষক মন্ডলীবৃন্দ সন্ধ্যাবেলার শুভেচ্ছা সবাইকে। আমি বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে প্রথমে কিছু কথা বলি। বিশ্ব শিক্ষক দিবসটা মূলত 1966 সাল থেকে ইউনেস্কো কর্তৃক চালু হয়েছে। তো বাংলাদেশ 1994 সাল থেকে হচ্ছে, কিন্তু এই বছর আমাদেরকে উপদেষ্টা মন্ডলী থেকে একটা ঘোষণা দিয়েছে যে বিশ্ব শিক্ষক দিবস পালন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তো গতকালকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটা পালন করে আসছি। এবং আরেকটা কথা আমাদের এখানে লেখা আছে, সেটা হচ্ছে চলমান শিক্ষা ব্যবস্থা আমাদের প্রত্যাশা নিয়ে কিছু কথা। চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে 2008 সালে আমাদের সৃজনশীল কারিকুলামটা শুরু হয়েছে। তখন নবম শ্রেণীতে মাত্র দুটি সাবজেক্ট, একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে ধর্মীয় শিক্ষা। কিন্তু 2010 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এই দুটি সাবজেক্টের উপর সৃজনশীলের উপর পরীক্ষা দিয়েছে। 2012 সাল থেকে সর্বোপরি সব ক্লাসে সৃজনশীল পদ্ধতি শুরু হয়েছে। সৃজনশীল পদ্ধতির একযোগ যেতে না যেতে আবার আমরা গত বছর 2023 সাল থেকে নতুন একটা কারিকুলাম পেয়েছি। কিন্তু সৃজনশীল পদ্ধতিও আমরা অনেকেই এবং অনেক টিচাররা ট্রেনিং নেওয়ার পরেও আমরা এখনো সৃজনশীল পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পারি না। আমাদের অনেক ঘাটতি আছে এবং আমাদেরকে যে ট্রেনাররা ট্রেনিং দেন তাদেরও ঘাটতি আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে একযোগ যেতে না যেতে আমরা আরেকটা কারিকুলামে চলে আসি, যেই কারিকুলামটা আমাদের গত বছর 6 এবং 7 ছিল, এই বছর থেকে 6 থেকে 9 পর্যন্ত চালু হয়েছে। আমি বলবো এই কারিকুলাম বাংলাদেশ প্রেক্ষাপট অনুসারে যদি যারা বিজ্ঞজন আছেন তারা হয়তো চিন্তা ভাবনা করতে ভালো হতে পারে, কিন্তু আমি যদি বলি এই কারিকুলামটা যদি বাংলাদেশ প্রেক্ষাপট আমরা করতে যাই, আমাদের যে সরঞ্জাম গুলা লাগবে, দেখা গেছে 20 জন ছাত্রের জন্য একজন শিক্ষক প্রয়োজন। এমন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আমাদেরকে শিক্ষকের সংকট আছে এবং কি আমাদের রুমের সংকট আছে। তাহলে এই কারিকুলামটা যদি আমাদেরকে পূর্ণরূপে নিতে যেতে হতো, তাহলে আমাদেরকে যে গ্রামে গঞ্জে যে আমাদের যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো নেই এবং মূল্যায়নের যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদেরকে ট্রেনিং পাওয়ার পর আমরা বুঝতে পারতেছি না এই নিয়মগুলো। আমি বলবো এই কারিকুলামটা থেকেও আমাদের আগের কারিকুলামটা অনেক বেটার ছিল, কারণ এই কারিকুলামের মধ্যে মূল্যায়নের যে বিষয়টা ছাত্রদের এবং টিচারদের যে সম্পর্ক, ছাত্ররা মনে করে যে পরীক্ষা পদ্ধতি তো আমাদের নেই, আমরা পরে কি করব, ঠিক আমরা পরে কি করবো, দেখা গেছে আমরা তাদেরকে বাসা থেকে ধরে আনতে হয় এবং বলা হয়েছে আমাদেরকে ট্রেনিং এ যে এই কারিকুলামটা পরিচালনা করার জন্য একটা স্টুডেন্ট যদি মাসের মধ্যে একদিনও না আসে, আমরা ওকে পরীক্ষা যখন মূল্যায়ন যখন করবো তাকে ডেকে এনেও বাসায় গিয়ে এনেও ডেকে আনতে হবে এবং তাদেরকে ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ আমাদেরকে দেওয়ার জন্য বলা হয়েছে। তো তাহলে এখন আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন এখন নতুন দাবি, তাদের যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটাকে আমি ভালো মনে করি যে আমাদের আবার আগামী বছর থেকে সম্ভবত না যে এটা নিয়ে একটা মিটিং বসেছে যে আবার আগের যে সোলারপে গ্রুপ থাকবে, বিভাজন থাকবে। তো আমি মনে করি এই পদ্ধতিটা যদি থাকে তাহলে আমাদের আর জাতি মেধা শূন্য হবে না। আর আমাদের এই জায়গা থেকে যদি আমি বলি, আমার এর আগের স্যার বলে গেছে অনেক সুন্দরভাবে যে আমাদের যে প্রসম্যটা শিক্ষকদের ভিতরে, সরকারি স্কুলের বেতন এক ধরনের, এমপিভুক্ত প্রতিষ্ঠানের বেতন এক ধরনের, প্রাইভেট প্রতিষ্ঠানের বেতন আরেক ধরনের। আমি যদি বলতে চাই যারা এই পেশায় আসে তারা আসলে টাকাটাকে মোটিভেট করে না, কিন্তু তবু সংসার চালাতে গেলে টাকার অবশ্যই প্রয়োজন আছে। যেমন আমি যদি বলি একজন গার্মেন্টস কর্মী দিকে যদি চিন্তা করেন আপনারা, একজন গার্মেন্টস কর্মী বর্তমানে সর্বনিম্ন 12 থেকে 15,000 টাকা বেতন পায়, কিন্তু ওই তুলনায় আমাদের শিক্ষকদেরকে সম্মান করা হয়েছে। আর শিক্ষক হলো জাতির কারিগর। তাহলে যেখানে মূল ভিত্তিটা শিক্ষকরা তৈরি করে দেয় প্রাইমারি লেভেল থেকে, তাহলে ওই স্যাররা 12,500 টাকা দিয়ে যারা দেখা গেছে নিজের এলাকায়, তাদের হয়তো বাপের যদি সয় সম্পত্তি থাকে সে চলতে পারে, কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা যখন তারা একটা সুযোগ থাকে আবেদনের সুযোগ করার পর দেখা গেছে কেউ বাড়ি হচ্ছে নোয়াখালী, সে অ্যাপ্লাই করে ঠিকছে কোথায় মনে করেন ঢাকাতে, তাহলে ঢাকা শহর থেকে সে কি 12,500 টাকা দিয়ে কি সে চলতে পারবে? এটা আদৌ সম্ভব না। আমরা চাচ্ছি এই বৈষম্য যাতে না থাকে এবং শিক্ষকদেরকে সঠিক যে তাদের প্রাপ্য সেটা যাতে দেওয়া হয়। আর আমি যদি বলি বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে যে একটা
বৈষম্য বা যে একটা পারা, সেটা হচ্ছে মূল বিষয়। হচ্ছে আগে যেরকম আমরা শিক্ষকদেরকে যেভাবে সম্মান করতাম, দেখা যাচ্ছে শিক্ষক রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা সাইকেল থেকে নেমে হেঁটে চলে যাচ্ছি, বর্তমানে সেই বিষয়টা দেখা যাচ্ছে না। এর মূল কারণ স্যারে আমার এর আগে স্যারে বলে গেছেন যে যে মার্কটা উঠে গেছে। হ্যাঁ, স্যারের সাথে আমি একমত। তারপর আমি বলবো মূলত এখানে পারিবারিক একটা বিষয় আছে। আমার স্কুলে আমি স্টুডেন্টদেরকে বারবার বলি, দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার পারিবারিক যে শিক্ষাটা, পারিবারিক শিক্ষাটাও মূল বিষয় আছে। এবং বর্তমান সমাজে যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট আমরা যে প্রেক্ষাপট পেয়েছি, এই প্রেক্ষাপট বর্তমান স্টুডেন্টরা পাই না, যার কারণে তাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা থাকতে পারে। তাহলে আমাদেরকে এই প্রেক্ষাপট তৈরি করতে হলে কি করতে হবে? আমাদেরকে একটা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ওই পরিবেশটা আমাদের নাই। আমি বলবো প্রথম যে কারণ, 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, যে মোবাইলটা আমরা পাই না, সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা এখন আসার কারণে সব মোবাইলের মধ্যে পড়া আছে। বাবা মাকে বোঝাচ্ছে হ্যাঁ মোবাইল লাগবে, মোবাইলে অনলাইন ক্লাস হয়, সারা অনলাইন ক্লাস করে। কিন্তু মোবাইলের যেমন ভালো দিক আছে তেমন কি নেগেটিভ দিকও আছে। কিন্তু বর্তমান যে স্টুডেন্টরা, তাদের আবেগ কাজ করতেছে, বিবেকটা কাজ করতেছে না। একটা লেভেল আসবে, তারা যখন অনার্সে পড়বে, তারপরে তারা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তখন তাদের মধ্যে এই বিবেকটা কাজ করে, তাহলে তারা বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু বর্তমান যে স্টুডেন্টরা, তারা মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে গেছে, যার কারণে তারা শিক্ষা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এবং শিক্ষকদেরকে যে সম্মান করতে হবে সেই জিনিসটুকু তাদের ভুলে গিয়েছে। তো আরেকটা জিনিস আমি বলবো যে আমি আমার স্টুডেন্টদের সাথে যেই কাজটা বেশি করি, আমি তাদেরকে যতই তারা অন্যায় করুক, আমি তাদেরকে মারি না। আমি প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি একটা কথা বিশ্বাস করি, আমার বাবা একজন শিক্ষক, স্যারের বাবার মতো, যার কারণে আমিও এই পেশাটাকে মহান পেশা হিসাবে এবং আদর্শ পেশা হিসাবে আমি গ্রহণ করে আসছি। আমার ফ্যামিলিরও প্রায় বোন জামাই থেকে শুরু করে বাইরে থেকে মেজরিটি, আমি যদি বলি যদি 20 জন থাকে, 20 জনের মধ্যে 15 জনই এই পেশায় জড়িত। যার কারণে এই পেশায় থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করি। এবং যদি এই কারিকুলামটা যদি আমাদের থাকে,